একটি ছোট গ্রামে নদীম নামে এক দরিদ্র লোক বাস করত। তার একটি মাটির ঘর আর ব্রুনো নামে একটি বিশ্বস্ত কুকুর ছিল। প্রতিদিন সকালে সে তার ক্লান্ত পা নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ত। ঘণ্টার পর ঘণ্টা গাছের ডালপালা কাটত, সেগুলো আটি বেঁধে বাজারে সামান্য দামে বিক্রি করে সে কোনো মতে একবেলার রুটি আর সামান্য কিছু খেজুর কিনতে পারত। নদীমের স্ত্রী শাহিস্তা সুন্দরী ছিল ঠিকই, কিন্তু তার মুখ ছিল তলোয়ারের মতো ধারালো। সে দারিদ্র্যে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং তার স্বামীকে একজন অপদার্থ ও দুর্ভাগা মানুষ মনে করত। সে সারাক্ষণ তাকে খোঁটা দিত এবং নিচু করত। এক সন্ধ্যায় খুব জোরে বৃষ্টি হচ্ছিল। নদীম ভিজে একাকার হয়ে ক্লান্ত শরীরে হাতের কাঠের বোঝা নিয়ে বাড়ি পৌঁছল, কিন্তু বাড়ির দরজায় যে দৃশ্য ছিল তা তার বুক চিরে দিল। শাহিস্তা চোখে আগুন নিয়ে রাগান্বিত স্বরে চিৎকার করে উঠল, বেরিয়ে যাও আমার ঘর থেকে অলক্ষণে লোক, এখন আমার তোমাকে আর কোনো প্রয়োজন নেই। নদীম স্তব্ধ হয়ে গেল, হালকা কাঁপানো গলায় বলল, শাহিস্তা, তুমি কি জ্ঞান হারিয়েছ? আমি যাব কোথায়? আমার আস্তানাটাই বা কি? শাহিস্তা চিৎকার করল, যেখানে মন চায় যাও, তোমার কুকুর ব্রুনোর সাথে থাকো, সে তোমার চেয়ে বেশি কাজের। এটি শুনে নদীমের চোখ ভিজে গেল। সে নিজের কাঠের বোঝা নয়, বরং হৃদয়ের বোঝা বয়ে চুপচাপ চলতে শুরু করল। ব্রুনো তার পেছনে নিঃশব্দে চলছিল, যেন সে বুঝতে পারছিল যে তার মালিকের হৃদয় আজ খুব বুড়িভাবে ভেঙে গেছে। গ্রামের শেষ সীমানায় পৌঁছে নদীম একটি পুরনো কুলগাছের নিচে বসে পড়ল। তার চোখ আকাশের দিকে উঠল। হে খোদা, আমার কাছে এই বিশ্বস্ত কুকুরটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তুমিই আমার একমাত্র ভরসা। ঠিক সেখান থেকেই এমন এক গল্পের শুরু হলো যা না কখনো শাহিস্তা কল্পনা করেছিল, না নদীম। রাত গভীর হতে থাকল। নদীম গাছের নিচে বসে রইল আর ব্রুনো তার কোলে মাথা রেখে তাকে সান্ত্বনা দিতে থাকল। যখন অন্ধকার এবং ঠান্ডা বাড়তে লাগল, নদীম উঠে জঙ্গলের সেই দিকে চলল যেখানে কোনো মানুষ বাস করত না। হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো পরিত্যক্ত কুঁড়েঘর দেখতে পেল। নদীম ভেতরে গিয়ে কিছু শুকনো কাঠ সংগ্রহ করল এবং আগুন জ্বলালো, যাতে শরীরের শীত ভাব কম হয়। তারপর মাটির মেঝেতে ব্রুনোর সাথে শুয়ে পড়ে বলল, দারিদ্র্য আমাকে কি মিটাবে ব্রুনো, যখন তুমি আমার সাথে আছো? তুমি হাজারো মানুষের চেয়ে বেশি সত্যবাদী। রাত যখন মাঝরাত, হঠাৎ ব্রুনো গর্জন করতে শুরু করল। তার চোখ কুঁড়েঘরের একটি অন্ধকার কোণে স্থির হয়েছিল। নদীম ঘাবড়ে গেল। কি হলো ব্রুনো? কোনো বন্য জানোয়ার আছে নাকি? ব্রুনো সেই মাটির মেঝে নিজের থাবা দিয়ে খুঁড়তে শুরু করল। নদীম একটি জ্বলন্ত মশাল তুলে সেই কোণে আলো ফেলল। সেখানকার মাটি দেবে গিয়েছিল, যেন বহু বছর আগে কেউ কিছু দাবিয়ে লুকিয়ে রেখেছিল। দুজনে মিলে খোঁড়া শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তাদের হাত কোনো শক্ত কাঠের মতো জিনিসের সাথে ধাক্কা খেল। ইয়া আল্লাহ! নদীমের ঠোঁট কাঁপল। এটা তো কোনো সিন্দুকের ঢাকনা মনে হচ্ছে। আরও কিছু মাটি সরানোর পর একটি পুরনো লোহার পাত দিয়ে বাঁধানো সিন্দুক দেখা গেল, এতটাই পুরনো যে কিনারে শ্যাওলা আর মাটি জমে গিয়েছিল। কাঁপানো হাতে নদীম তার মরিচা ধরা তালা ভাঙার চেষ্টা করল। প্রথমে তালা নড়ল না, কিন্তু যখন সে পাথর দিয়ে জোরে আঘাত করল তখন তালা ভেঙে গেল। নদীম সিন্দুকের ঢাকনা তুলল এবং পরের মুহূর্তেই তার চোখ চকমক করে উঠল। সিন্দুকটি সোনার মোহর, দামি আশরাফি, ভারী হার এবং পুরনো আমলের মূল্যবান গহনায় ঠাসা ছিল। তার ঠোঁট কাঁপল। এটা কি কোনো স্বপ্ন, নাকি খোদা আমার ডাক শুনে নিয়েছেন? সে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখে জল ভরে এলো। সেই রাত থেকেই ভাগ্যের চাকা ঘুরে গেল। নদীম, যে কিছুই ছিল না, এখন এতটাই ধনী হয়ে গিয়েছিল যে দুনিয়া তাকে সেলাম করত। পরের দিন সকালের প্রথম রশ্মির সাথেই নদীম জেগে উঠল। সারা রাতের অস্থিরতা এখনও তার চোখে বাকি ছিল। সে সেই ঝকঝকে খনিটি সাবধানে দেখল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, এই সম্পদকে যতটা লুকিয়ে রাখা যায় ততই ভালো। দুনিয়ার নজর ঘৃণা আর লুটতরাজ দুটোই নিয়ে আসে। সে সিন্দুকটি আগের মতোই বন্ধ করল, মাটি দিয়ে ঢেকে দিল এবং সামান্য কিছু দিরহাম নিজের পকেটে রেখে বাজারের দিকে বেরিয়ে পড়ল। গ্রামের ছোট বাজারটি আজ আগের চেয়ে অনেক বেশি উৎসবমুখর মনে হচ্ছিল। হাকারদের আওয়াজ, মশলার সুগন্ধ আর মানুষের কোলাহল। নদীম নিজের এবং ব্রুনোর জন্য রুটি, দুধ, কিছু শুকনো ফল আর সামান্য রেশন কিনল। তারপর সে ফিরে আসার এমন পথ বেছে নিল যাতে কারো নজর তার উপর না পড়ে।
রাতের পর রাত নদীম খনি থেকে যতটুকু প্রয়োজন ততটুকু সোনা বের করত। সে তা দিয়ে মালামাল কিনত, বাজারে বিক্রি করত এবং ধীরে ধীরে তার মধ্যে ব্যবসার জ্ঞান আসতে শুরু করল। কয়েক সপ্তাহের মধ্যে বাজারের এক কোণে তার একটি ছোট দোকান হয়ে গেল, যেখানে ওজনে কখনো কম হতো না এবং দাম কখনো প্রয়োজনের চেয়ে বেশি নেওয়া হতো না। মানুষ তার থেকে শুধু মালামাল নয়, বরং বিশ্বাস কিনত। তার হাসি, মিষ্টি কথা এবং খাঁটি নিয়ত মানুষের মন জয় করে নিল। দেখতে দেখতে গ্রামের শিশু, বৃদ্ধ ও মহিলারা বলাবলি শুরু করল, সেই মানুষটি যে কুড়ে ঘরে থাকে তার দোকানে বরকত আছে। তার মুখে এখন আর আগের মতো ক্লান্তি নেই, বরং এক অদ্ভুত আলো ছিল, যেন কেউ তাকে মন থেকে দোয়া দিয়েছে। কিন্তু নাদিম এখনও সেই পুরনো পরিত্যক্ত কুড়ে ঘরেই থাকত। রাত হলে সে ব্রুনোর সাথে বসে হাসত আর বলতো, বন্ধু আমার, কেউ জানে না যে গ্রামের সবচেয়ে ধনী লোক মাটির কুড়ে ঘরে একটি কুকুরের সাথে রুটি ভাগ করে খায়। সম্পদ যদি হৃদয়ে ঢুকে যায় তবে মানুষ মূল্যহীন হয়ে যায়, আর আমি তেমন হব না। দিন কাটতে থাকল। সততা নাদিমকে উপরে উঠালো এবং বরকত তার ঘরের চৌকাঠ চিনে নিল। কিছু মানুষ তার প্রশংসা করত, কিছু মানুষ হিংসা করত, কিন্তু সবাই তার উন্নতিতে অবাক ছিল। আর এসবের মধ্যে অনেক দূরে এক মহিলা প্রতি রাতে তাকে দেখত। শাইস্তা, সেই মহিলা যে তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। এখন সম্পর্কের বিচ্ছেদ ঘটেছিল, তালাক তার হাতে ছিল এবং অনুশোচনা তার চোখে জ্বলন্ত আঙার হয়ে গিয়েছিল। সে মহিলাদের জিজ্ঞাসা করত, এটি কি সেই নাদিম যে কাঠ বিক্রি করত? আর জবাব মিলত, হ্যাঁ, ভাগ্য পরিবর্তনকারী খোদাকে সেলাম, এখন সে সজীবতায় ভরা এক সৎ ব্যবসায়ী। শাইস্তার হৃদয়ে প্রতি রাতে এক নিস্তব্ধতা নেমে আসত। হায়, আমি যদি তাকে চিনতে পারতাম। এক রাতে যখন নাদিম দোয়া পড়া শেষ করে একটি পুরনো বইয়ের পাতায় মগ্ন ছিল, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ব্রুনো সাথে সাথে সতর্ক হয়ে গেল। নাদিম দরজা খুলল। বাইরে শাইস্তা দাঁড়িয়েছিল, মুখ মলিন, চোখ অনুশোচনায় ভরা। সে নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম নাদিম। নাদিম তার মুখের দিকে গভীরভাবে তাকালো। সেখানে কোনো অহংকার ছিল না, কোনো খোঁটা ছিল না, ছিল শুধু ভেঙে পড়া অবস্থা। ওয়ালাইকুম আসসালাম, এই সময় এখানে কেন এসেছো? শাইস্তা কাঁপানো কণ্ঠে বলল, ক্ষমা চাইতে। আমি তোমাকে বুঝতে পারিনি। আমি যা করেছি তা জুলুম ছিল। নাদিম তাকে ভেতমা আসার সুযোগ দিতে চাইল, কিন্তু তার চোখে সেই ব্যথা এখনও বাকি ছিল। সে বলল, হৃদয় ক্ষমা করে দিলেও ক্ষত দাগ রেখে যায়। সময় বলে দেয় কে নিজের ছিল আর কে পরীক্ষা। ব্রুনো তার বিশ্বস্ত স্বভাব নিয়ে শাইস্তাকে সন্দেহের চোখে দেখছিল। শাইস্তা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর আর কিছু না বলে ফিরে গেল। পরের দিন নদিম বাইরে এসে অবাক হয়ে গেল। শাইস্তা কুড়ে ঘরের সামনে ঝাড়ু দিচ্ছিল, আসবাবপত্র গুছাচ্ছিল, যেন সে তার অতীত পরিষ্কার করছে। নদিম জিজ্ঞাসা করল, আমি তোমাকে কিছু বলিনি, তুমি এসব কেন করছো? সে মাথা তুলল, চোখে সত্য ছিল। কারণ এখন বুঝতে পেরেছি, মানুষের দাম তার সম্পদ দিয়ে নয়, হৃদয় দিয়ে হয়। আর আমি তোমাকে তখন হারিয়েছি যখন তুমি আমার সবচেয়ে কাছে ছিলে। নদিম সেই সময়ে গভীর নীরবতায় ছিল। শাহিস্তার শব্দগুলো তার কানে পৌঁছালেও হৃদয়ে জায়গা করতে পারছিল না। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, কোনো মানুষের দাম তার মোহরে হয় না, তার চরিত্রে হয়। যদি তুমি আমার দাম সেই সময় বুঝতে যখন আমি কাঠ বহন করতাম, তবে তুমি আমাকে রাতের অন্ধকারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে না। শাহিস্তার চোখ ভরে এলো, গলা কেঁপে উঠল। আমি অন্ধ হয়ে সম্পদের পেছনে ছুটেছি। দুনিয়ার চাকচিক্য আমার হৃদয়কে শক্ত করে দিয়েছিল। আজ আমি আমার কর্মের সাজা ভোগ করছি। আমার জন্য কি আর কোনো সুযোগ আছে? নদিম তাকে দীর্ঘক্ষণ দেখল। সেই নজর যাতে দুঃখ ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। তারপর সে আর একটি শব্দ না বলে কুঁড়ে ঘরের ভেতরে চলে গেল। দরজা ধীরে বন্ধ হয়ে গেল। সে তার পুরনো চটাইয়ের ওপর বসল এবং নিজেকে জিজ্ঞাসা করল, এই মহিলা কি সত্যি তওবা করতে এসেছে, নাকি তার নজর আমার কাছে থাকা সম্পদের ওপর? তার সেই রাতের কথা মনে পড়ল, যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, যখন তার কাছে না ছিল কোনো আস্তানা, না ছিল কোনো মানুষ, ব্রুনো ছাড়া। ঠিক সেই সময়ে ব্রুনো ভেতরে এলো, নিজের মুখ নদিমের উরুর ওপর রাখল, যেন বলতে চাইছে, যে মহিলা গরিব থাকাকালীন কদর করেনি, এখন টাকার জন্য কদর করতে এসেছে। নদিম তার মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, আমার ঘরে জায়গা তারই আছে যে আমার অন্ধকারে আমার সাথী ছিল। নদিম শান্ত গলায় বলল, আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল তা এখন শেষ হয়ে গেছে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভেঙে যাওয়া জিনিস আবার জুড়ে গেলেও আগের মতো থাকে না। শাহিস্তার ঠোঁট কাঁপল।
সে ধীরে ধীরে বলল, যদি যদি আপনি চান তবে আমি একজন কাজের মেয়ের মতো এখানে থেকে যেতে পারি, শুধু আপনার সেবা করার জন্য। নদীম বলল, না শাহিস্তা, আমি তোমাকে প্রতিদিন দেখে হৃদয়কে কষ্ট দিতে চাই না, ভালো হবে তুমি চলে যাও। শাহিস্তা কেঁদে ফেলল। তার চোখের জল শুধু অনুশোচনার ছিল না, সেগুলো ছিল সেই ভাগ্যের জন্য যাকে সে নিজের হাতে জ্বালিয়ে দিয়েছিল। দিন কাটতে লাগল। সেই কুঁড়েঘর যেখানে কখনো শুধু নদীম আর ব্রুনো থাকত, এখন মানুষের আড্ডায় পরিণত হলো। কেউ পরামর্শ নিতে আসত, কেউ দোয়া চাইতে, কেউ বিপদ ভাগ করে নিতে। বাজারে মানুষ বলতো, নদীম শুধু ব্যবসায়ী নয়, সে তো গ্রামের নক্ষত্র। আর এটাই সত্যি ছিল। সততা তাকে সেই আকাশ দিয়েছিল যা অনেকে শুধু স্বপ্নে দেখেছে। একদিন বাজারে এক লোক এলো, চমৎকার পোশাক, চকচকে জুতো আর চলনবলনে আভিজাত্য। সালাম, আমি হাজিম মারওয়ান, গভর্নরের ডেপুটি। নদীম মাথা নেড়ে উত্তর দিল, সব ভালো তো? হাজিম হাসল, রাজ্যের তোমার মতো সত্যবাদী ও নেক মানুষের প্রয়োজন। আমরা চাই তুমি গ্রামের পক্ষ থেকে শাসকদের পরিষদে সামিল হও। তোমাকে জমি, সৈন্য, চাকর এবং অধিকার দেওয়া হবে। নদীম থমকে গেল। তার হাতে একসময় শুধু কুড়াল ছিল, আর আজ তাকে ক্ষমতা দেওয়া হচ্ছে। সে নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি সেই মানুষ যে মাটিতে রাত কাটিয়েছে। শাসনের বোঝা যদি সামান্যও বাঁকা হয়ে যায়, তবে মানুষ জালিম হয়ে যায়। আমি এখনও নিজের ওপর পুরো বিশ্বাস রাখি না, তাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। হাজিম অবাক হয়ে গেল। দুনিয়া পদের পেছনে দৌড়ায়, আর তুমি তাকে লাথি মারছ? নদীম হাসল। ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে মানুষ প্রায়ই নিজের হৃদয়কে পেছনে ফেলে দেয়। যতক্ষণ আমার হৃদয় মজবুত না হবে, আমি কোনো মানুষের ওপর হুকুম চালাবো না। হাজিম চলে যাওয়ার পর হাওয়া বদলে গেল। গ্রামবাসীর নজর তীক্ষ্ণ হয়ে উঠল। কানাঘুষা শুরু হলো। এটি সেই লোক যাকে একসময় তার স্ত্রী বের করে দিয়েছিল, যে ভাঙা দরজার কুঁড়ে ঘরে ঘুমাত। আজ সে সবচেয়ে ধনী কিভাবে হয়ে গেল? আর এখান থেকেই আসল পরীক্ষা শুরু হলো। সম্পদ উপার্জন করা কঠিন নয়, সম্পদকে হৃদয় থেকে দূরে রাখা হলো আসল সাহস। বাজারের কোলাহলে এক লোক ছিল জুদ্দান, বাচাল, চালাক এবং ভেতরে হিংসায় ভরা। সে তুলা আর মশলার দোকান চালাত এবং নদীমের বাড়তে থাকা সম্মান ও সম্পদ তার কাছে কাঁটার মতো বিঁধত। একদিন সে তার বন্ধুদের বলল, কসম থেকে বলছি, এই লোকের ধনী হওয়ার পেছনে কিছু তো গোলমাল আছে। আমি নিজে তাকে এক রাতে গ্রামের পশ্চিম প্রান্তে একটি পুরনো দেওয়ালের কাছে খুঁড়তে দেখেছি। মানুষের চোখ সরু হয়ে গেল। সন্দেহের হিমেল হাওয়া বাজারে ছড়িয়ে পড়ল। জুদ্দান আগুনে আরও ঘি ঢেলে বলল, সে গুপ্তধন পেয়েছে। হ্যাঁ, মাটির নিচে দাফন করা গুপ্তধন। তবেই তো সে রাতারাতি ধনী হয়ে গেল। কিছুদিনের মধ্যেই এই গুজব গ্রামের সবচেয়ে বিপজ্জনক লোক অজিতের কানে পৌঁছল। এক চালাক প্রতারক, যে আগে ডাকাত ছিল এবং এখন নিজেকে গোয়েন্দা ব্যবসায়ী পরিচয় দিত। অজিত মনে মনে হাসল, এই গুপ্তধন আমি আর কাউকে নিতে দেব না। যদি আমাকে নিজের জীবনও ঝুঁকিতে ফেলতে হয়, তবেও এটি আমার হবে। এক শান্ত অন্ধকার রাতে অজিত চুরি করে নদীমের কুঁড়েঘরের কাছে পৌঁছল। সে ঝোপের মধ্যে লুকিয়ে কুঁড়েঘরের ভেতরে উকি দিতে লাগল। ভেতরে নদীম চাটাইয়ের ওপর বসেছিল, ব্রুনোকে মাংস খাওয়াচ্ছিল এবং তার সাথে এমনভাবে কথা বলছিল যেন সে তার সবচেয়ে পুরনো বন্ধু। অজিত দাঁত কিড়মিড় করে বলল, এমন লোক তো বুদ্ধি দিয়ে কামায় না, নসিব থেকেই বড় কিছু হাতে লেগেছে। আমি এই খনি খুঁজে বের করবই, প্রয়োজনে নিজের নখ দিয়ে মাটি খুঁড়ব। পরের দিন অজিত তার লোকজনকে ব্যবসার বাহানা দিয়ে নদীমের কাছে পাঠালো। তারা সব দেখত, সব শুনত, কিন্তু নদীমের সরলতা আর হাসি তাদের কোনো রহস্যই বলতো না। নদীম তাদের চিন্তার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান ছিল। সন্দেহ বাড়লে অজিত নতুন চাল চালল। সে কাসিম নামে এক লোককে নদীমের কাছে বন্ধুত্বের নাটক করতে পাঠালো। কাসিম দাবি করল যে সে একজন বড় বিনিয়োগকারী এবং নতুন বাজার তৈরি করতে চায়। নদীমের খ্যাতি ও সততার প্রশংসা করে সে বলল, আমরা ভাবছি তুমিও এই প্রজেক্টে আমাদের সমান অংশীদার হও। কুয়োর কাছের জমি কিনে আমরা একটি বড় বাজার বানাবো। কুঁড়েঘরের বাইরে নিম গাছের ছায়ায় সে বসে কথা বলছিল, আর সামনে ব্রুনো কাসিমকে সন্দেহের চোখে দেখছিল। নদীম ভ্রু কুচকাল, তোমার আসল সঙ্গী কে, আর আমার কাছে আসার আসল উদ্দেশ্য কি? কাসিম তড়িঘড়ি করে বলল, আমি সত্য বলছি এবং এই অংশীদারিত্ব সবার সামনে লিখিত হবে। কিন্তু নদীম সেই মানুষ ছিল না যে চকচকে কথায় বিশ্বাস করে নেবে। সে শান্ত সুরে বলল, যদি তুমি সত্য হও তবে ছায়ায় কেন এসেছ? চলো আলোতে বসি। মসজিদে মানুষের সামনে সাক্ষীদের উপস্থিতিতে আমরা চুক্তি লিখব। কাসিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপালো গলায় বলল,
তুমি কি আমাকে বিশ্বাস করো না? নদীম হালকা হাসল। আমি আল্লাহর উপর বিশ্বাস করি, আর তুমি আলোর মতো, দূর থেকে ভালো লাগে, কাছে এলে আসল রূপ বোঝা যায়। সে তালি বাজালো। ব্রুনো তৎক্ষণাৎ এসে তার পাশে বসল এবং কাসিমকে এমন নজরে দেখল যেন সে বলছে, এখানে চালবাজি চলবে না। তারপর নদীম বলল, আর শোনো, তুমি যে গুপ্তধনের পেছনে ছুটছ তা মাটির নিচে লুকিয়ে নেই, তা ধৈর্য, পরিশ্রম আর স্মৃতিতে লুকিয়ে আছে। কাসিম পাথরের মতো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে দৌড়ে অজিতের কাছে গিয়ে সব বলে দিল। অজিত দাঁত পিষে বলল, যদি গুপ্তধন নিজে থেকে না আসে তবে এখন আমরা তা জোর করে নেব। সেই রাতেই অজিত তার 3 জন সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডাকে ডাকল। সে নিচু স্বরে বলল, আজ রাতে সব শেষ। নদীমের রহস্য, তার খনি, সব আমাদের হবে। 4 জন অন্ধকার গলি দিয়ে নদীমের কুড়েঘরের দিকে এগোলো। প্রত্যেকের হাতে হয় মোটা লাঠি নয়তো খঞ্জর ছিল। অজিত জানালার দিকে ইশারা করল, আমরা এখান দিয়েই ভেতরে যাব। লালু, দরজা বন্ধ করে দাও, আর সালিম, জানালার পথ বন্ধ করে দাও, যাতে সে পালাতে না পারে। যেমনই তারা জানালার কাছে পৌঁছল, হঠাৎ ব্রুনো এমন এক হুঙ্কার দিল যে সবাই ভয় পেয়ে গেল। সে বিদ্যুতের মতো লালুর ওপর ঝাঁপিয়ে পড়ল এবং দাঁত তার হাতে বসিয়ে দিল। লালুর চিৎকার বাতাসে কেঁপে উঠল এবং তার খঞ্জর মাটিতে পড়ে চকমক করতে থাকল। তাতে শব্দে নদীমের চোখ খুলল। সে লাঠি হাতে নিয়ে কুড়ে ঘর থেকে বাইরে এলো। অন্ধকার রাতে সে অজিতকে পালাতে দেখল। নদীম রাগ এবং সাহসে ভরা গলায় চিৎকার করে বলল, আরে ওরে, গুপ্তধন খোঁজো? এই তো আমার পরিশ্রমে, আমার ধৈর্যে, আমার সম্মানে। ব্রুনো দূরে অন্ধকারে দৌড়াতে থাকল। তার ডাক সারা গ্রামে প্রতিধ্বনিত হল। মানুষ দৌড়ে বাইরে এলো এবং সমস্ত ঘটনা তাদের চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। সকালে আদালতের লোক, মুখিয়া এবং গ্রামের মুরব্বীরা জড়ো হলেন। লালু, যার হাত বুড়িভাবে আহত ছিল, সত্য লুকাতে পারল না। সে সব বলে দিল। এক মুরব্বী নদীমের দিকে তাকিয়ে বললেন, আমরা এমন বিশ্বস্ত কুকুর কখনো দেখিনি, কিন্তু তার চেয়েও বেশি বিশ্বস্ত তুমি প্রমাণিত হয়েছ, নিজের হৃদয়ে এবং নিজের মাটির জন্য। অন্যজন বলল, তুমি গুপ্তধন মাটি থেকে নয় বরং নিজের পরিশ্রম থেকে বের করেছ। এখন তোমার গল্প মানুষ তাদের সন্তানদের শোনাবে। তারপর মুখিয়া উঁচু গলায় ঘোষণা করলেন, অজিতকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক এবং যে জমির ওপর তার নজর ছিল সেই জমি নদীমকে উপহার হিসেবে দেওয়া হলো। এই ফয়সালা রেকর্ডে লেখা থাকবে। সেই একদিনে নদীম জমিও জিতল, গ্রামবাসীর বিশ্বাসও জিতল, আর মনও জিতল। আর ব্রুনো, এখন সে শুধু একটি কুকুর নয় বরং বিশ্বস্ততার এক মশাল হয়ে উঠল। নদীম তার পাওয়া জমির এক প্রান্তে ছোট একটি বাজার বসালো। তার রুজি বাড়তে থাকল এবং নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। এক সকালে ধীর পায়ে তার প্রাক্তন স্ত্রী শাইস্তা ফিরে এলো। মুখে লজ্জা, চোখে দ্বিধা। সে নিচু স্বরে বলল, ওহে নদীম, আমি মানছি যে আমি তোমার সাথে ভুল করেছি। যেদিন আমি তোমাকে ঘর থেকে বের করেছিলাম, আমি জানতাম না যে আমি নিজেরই জীবনের আলো নিভিয়ে দিচ্ছি। নদীম কিছুক্ষণ চুপ রইল। তারপর সে নম্রভাবে বলল, শাইস্তা, দারিদ্র মানুষের হৃদয় ভেঙে দেয়, লোভ তাকে অচেনা বানিয়ে দেয়, কিন্তু মানুষ শেখে, ক্ষমা করে এবং তারপর সামনে এগিয়ে যায়। শাইস্তা কিছু বলার আগেই নদীম এক কদম এগিয়ে দিয়ে বলল, যদি তুমি আমার টাকার লোভে এসে থাকো তবে ফিরে যাও, কিন্তু যদি তুমি সেই মানুষটিকে খুঁজতে এসেছো যাকে তুমি কখনো ভালোবেসেছিলে, তবে দরজাও খোলা আছে আর হৃদয়ও। শাইস্তার চোখ ভরে এলো। সে মাথা নিচু করে বলল, কসম থেকে বলছি, আমি সেই নদীমের জন্যই এসেছি যার দাম আমি বুঝতে পারিনি। তুমি আমাকে শিখিয়েছ যে মানুষের দাম তার পোশাকে নয়, তার হৃদয়ে হয়। নদীম তার হাত ধরল। তাহলে চলো নতুন করে শুরু করি। কুড়েঘর ছোট হতে পারে, কিন্তু দুটো সত্য হৃদয়ে থাকলে তা মহল হয়ে যায়। আর ঠিক সেই সময় ব্রুনো দুজনের চারপাশে লাফাতে শুরু করল, যেন সেও তাদের নতুন জীবনকে নিজের দোয়া দিচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো হৃদয়স্পর্শী গল্পে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।